newscounter.se আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা জানেন যে গতকাল বিকেল 5টা থেকে আনুষ্ঠানিকভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এখন মজা হচ্ছে যে এই যুদ্ধবিরতির খবর ভারত অথবা পাক কর্তৃপক্ষ সরকারিভাবে ঘোষণা করবার প্রায় 1.5 ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন যে তাদের কার্যত তার সারা রাত্রিব্যাপী মধ্যস্থতার ফল হিসেবে এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়ে গেছে এবং বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, সাধারণত যুযুধান কোনো দেশ যদি কোনো মধ্যস্থতার মাধ্যমেও শান্তি চুক্তি সম্পাদন করে, রীতি হচ্ছে সেই সমস্ত দেশই আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা করে। এখানে আমরা দেখলাম যে এই সীমান্ত সংঘর্ষ দুটি প্রতিবেশী দেশের মধ্যে, সেটা সেই দুটি প্রতিবেশী দেশ আগে ঘোষণা করলো না, তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করে দিলেন। স্বাভাবিকভাবে যারা ভয়ঙ্করভাবে যুদ্ধ চাইছিলেন, যারা টিভি স্টুডিও থেকে আজ করাচি, ইসলামাবাদ, পাক অধিকৃত কাশ্মীর এক রাতে ধ্বংস করছিলেন অথবা দখল করে নিচ্ছিলেন, তারা হতচকিত। যে ভক্তকুল বলছিলেন যে ওই দেশ পাকিস্তান নামক দেশটিকে এবার মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, মুছে না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, তারা হতচকিত। আমরা যারা কিছু মুষ্টিমেয় মানুষ সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে বলছিলাম যে কূটনৈতিক সমাধান বের করতে হবে, দুটো আণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষের দাবি হতে পারে না, এই যুদ্ধ উন্মাদনা অবিলম্বে বন্ধ হোক, তারা বিস্তর গালিগালাজের শিকার হয়েছিলাম। এখন মুশকিল হচ্ছে যে এই যে স্টুডিও কাঁপানো শান্তিগোপাল বা নাড়ুগোপালরা কিংবা এই ভক্তকুল যারা যুদ্ধজিগির ভয়ঙ্করভাবে জিগিয়ে রাখছিলেন, তারা যুদ্ধ প্রচেষ্টায় আচমকায় জবনিকা পতনে হতচকিত এবং তারা বলছেন, আমি সামাজিক মাধ্যমে দেখছিলাম হতাশার কি উদগ্র বহিঃপ্রকাশ। এমনকি তারা এই পর্যন্ত যাচ্ছেন তাদের প্রিয় নেতা, প্রিয় প্রধানমন্ত্রী বিশ্বগুরু নরেন্দ্র মোদী সম্পর্কে বলছেন যে তিনি নাকি দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এখন মুশকিল হচ্ছে যেটা, যে এদের সবসময় একটা স্বপ্ন তাড়া করে বেড়ায়। ইন্দিরা গান্ধী যেভাবে 1971 সালে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, এরাও সেইভাবে পাকিস্তানকে আরও খণ্ড বিখণ্ড করতে চায়। ইন্দিরা গান্ধী সাজা বা শাস্তে চাওয়া, সেটা বাস্তবে আদৌ সম্ভব কিনা বা সেটা মুরদে কুলবে কিনা, এইটা ভেবে দেখবার মতো ন্যূনতম বোধ বুদ্ধি এই সমস্ত উচ্চকিত ভক্তকুলের মস্তিষ্কে বিন্দুমাত্র নেই। আমাদের এটা মনে আছে যে 1971 নভেম্বর মাসে ইন্দিরা গান্ধী নিক্সনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। নিক্সন সম্ভবত ভুলে গিয়েছিলেন যে তার বহু আগে তার পূর্বসূরি জনসনের কাছে যখন ইন্দিরা গান্ধী গিয়েছিলেন দেশের খাদ্য সমস্যার জন্য সহায়তা চাইছেন, যাতে PL 480 খাতে গম ভারতবর্ষে আমেরিকা পাঠাতে রাজি হয়, জনসন শ্রীমতী গান্ধীকে বলেছিলেন নৈশাহারের শেষে যে চলুন আমরা একটু একসঙ্গে নাচি। ওদের পাশ্চাত্য সংস্কৃতিতে নাচতে আহ্বান জানানোটার কোনো মহিলাকে খুব একটা অপমানসূচক কিছু নয়, বরং সম্মান দেয়া। কিন্তু ইন্দিরা গান্ধী ভারতীয় সংস্কৃতির কথা মাথায় রেখে জনসনের মুখের উপর বলেছিলেন যে না, এটা আমার দেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে।
জনসনকে উনি বুঝিয়ে দিয়েছিলেন যে আমি গম চাইতে এসেছি ঠিক কথা, কিন্তু তার মানে এই না যে আমি আমার আত্মমর্যাদার প্রশ্নে কোনো সমঝোতা করতে রাজি আছি। নিক্সন চেয়েছিলেন যে ইন্দিরা গান্ধী বাংলাদেশের যে স্বাধীনতার লড়াই সেটার থেকে ভারতবর্ষ পুরোপুরি ব্যাক আউট করুক, এবং পাকিস্তান যেটা চাইছে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ রেখে যুদ্ধবিরতি এবং অস্ত্রবিরতি সম্পন্ন হোক। ইন্দিরা গান্ধী সেটাতে রাজি হননি, চোখে চোখ রেখে সে কথা জানিয়ে দিয়েছিলেন, এবং নিক্সনকে সে কথা জানিয়ে ঝড়ের বেগে বেরিয়ে এসে ইন্দিরা গান্ধী যখন গাড়িতে উঠছেন সেই সময়কার ওদের পররাষ্ট্র মন্ত্রী কিসিঞ্জার, উনি হেনরি কিসিঞ্জার বলেছিলেন ইন্দিরা গান্ধীকে, ম্যাডাম আপনি প্রেসিডেন্টের মুখের ওপর এই কথাটা বললেন, আপনি আরেকটু ধৈর্য ধরলে বোধহয় ভালো করতেন। ইন্দিরা গান্ধী ঘুরে তাকিয়ে বলেছিলেন, উনি নিশ্চয়ই আপনার প্রেসিডেন্ট, কিন্তু আমার প্রেসিডেন্ট না। এখন এই ইন্দিরা গান্ধী নিজেকে যে উচ্চতায় প্লেস করেছিলেন, তার যাবতীয় কুকীর্তি সত্ত্বেও হাজার হাজার বিপ্লবী কমিউনিস্টকে হত্যা করা, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থার গলা টিপে ধরা, জরুরি অবস্থা জারি করা, এই সব কিছু সত্ত্বেও তিনি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছিলেন সেই উচ্চতায় নিজেকে প্লেস করবার কোনো স্বপ্ন যদি কোনো খর্বকায় রাষ্ট্রপ্রধান ভেবে থাকেন রাজনৈতিক দৈর্ঘ্যের বিচারে, আমি শারীরিক দৈর্ঘ্যের বিচারে বলছি না, আমার মনে হয় সেটা না দেখাই ভালো। দ্বিতীয়ত আরও একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু আমরা অন্ধ ভক্তদের মতো শিবাস্বরে সমবেত হতে রাজি নয়, যে আজকের 2025-এর আন্তর্জাতিক রাজনীতি এবং ভূ রাজনীতির যা চেহারা, সেখানে চাইলে পারেই কেউ ইচ্ছে করলে তার প্রতিবেশী দেশটাকে মুছে দিতে পারে না। ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে আপনারা দেখুন, ইউক্রেনের দিকে তাকান, রাশিয়ার দিকে তাকান, যে যুদ্ধ চলছে, রাশিয়ার মতো অমিত শক্তিধর দেশ, তারও দিনে $250 কোটি খরচ হয়ে যাচ্ছে, যুদ্ধ কিন্তু শেষ হয়নি। একটা ছোট্ট লম্বাটে ভূখণ্ড গাজাকে মুছে দিতে ইসরায়েল এখন অবধি পারেনি। এই অবস্থায় যারা মনে করছেন, বিদ্বেষের জায়গা থেকে মনে করছেন, বিদ্বিষ্ট হয়ে মনে করছেন যে পাকিস্তানকে মুছে দিতে হবে, তারা একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখুন, তাহলে নিজেরাই একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে আসি। মার্কিন যুক্তরাষ্ট্র যে তৎপরতা দেখিয়েছে, এটা না দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনেও কোনো রাস্তা খোলা ছিল না। কারণ একটা জিনিস মনে রাখবেন, চীনের ইতিমধ্যে বহু টাকা বিনিয়োগ হয়ে গেছে পাকিস্তানের মাটিতে। সিপেক কার্যকর করতে গিয়ে তারা যে বন্দর তৈরি করেছে গাদারে, কয়েক হাজার কোটি ডলার সেখানে ঢুকে গিয়েছে, সম্ভবত ফিগারটা $3000 কোটি। এবং 2017-তে পাকিস্তানের স্টক মার্কেটের 47% চীন অ্যাকোয়ার করেছিল, যেটা এখন অবধি খুব একটা ডিসইনভেস্ট করে উঠতে পেরেছে বলে আমার কাছে অন্তত খবর নেই। এবং চীনের এখন যে আভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা, তাতে সেটা দ্রুত চীন ইচ্ছে করলো যে ডাম করে দিতে পারবে, ব্যাপারটা এত সহজ সম্ভবত নয়। অতএব আজকে না হলে কালকে চীনকে এই মধ্যস্থতায় এগিয়ে আসতে হতোই, এই একটা অ্যাবসার্ড যুদ্ধের সম্ভাবনাকে আটকানোর জন্য। দ্বিতীয়ত ইরান সক্রিয় ছিল, যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন অবধি সম্পর্ক অহীনকল। 9 তারিখ অবধি রাশিয়া ব্যস্ত ছিল তাদের যে গৌরবময় প্যারেড তারা করেন। আপনাদের প্রায় সবারই জানা আছে যে 9 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রাশিয়া চূড়ান্তভাবে মিত্রশক্তির বিহাপে জয়লাভ করেছিল। জার্মানির যে হিটলারের
রাইখস্ট্যাগ তার মাথায় লাল পতাকা উঠেছিল এবং 9 মে প্রতি বছর রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের মতোই এখনও এই দিনটা পালন করে এবং এই দিনটা যে প্যারেড হয় তাতে সমস্ত এক্স সোভিয়েত ব্লক যারা লাল পতাকার রাজনীতি করতেন তারা উপস্থিত থাকেন। এখন এই পুতিন ভদ্রলোক যিনি রাশিয়ার এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন, তাকে এক্স সোভিয়েত ব্লকের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তো বটেই অনেকে, এমনকি চীনের যিনি রাষ্ট্রপ্রধান তিনিও কমরেড পুতিন বলে সম্বোধন করেন এবং পুতিনও তাদেরকে কমরেড বলে সম্বোধন করেন। আর এই যে প্যারেডটা হয়, এই প্যারেডটাতে রাশিয়ার সমস্ত বাহিনীর প্রধানরা তাদের যে সাবেক সোভিয়েত ইউনিয়নের ফ্ল্যাগ সেটা নিয়ে মার্চ পাস্টে অংশ নেন। আর 7 দিনের জন্য পেত্রোগ্রাদ, মাফ করবেন, ভলগাগ্রাদ যে শহরটা, সেটাকে পুরনো নাম স্টালিনগ্রাদে ফেরত দেওয়া হয়। এই রকম একটা অবস্থা যেখানে রাজনৈতিক ইমান ও নিশানের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র এটা বুঝতে পারছিল যে রাশিয়া এই 9 মের তাদের যে বিজয় দিবসের উদযাপন আছে গোটা পৃথিবীর দেশ নেতাদের নিয়ে, সেটা মিটে গেলে ভারত পাকিস্তান ফ্রন্টে নতুন করে ঝাঁপাবে। তো সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনো ঝুঁকি নিতে চায়নি অন্য কোনো শক্তি যারা পৃথিবীর বাজারে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী, তারা মাঠে নামবার আগেই সক্রিয়ভাবে ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী সারা রাত ধরে নেগোসিয়েশন চালিয়ে তারা এই বিষয়টাকে যুদ্ধবিরতির দিকে ঠেলে দিয়েছে। আমরা খুশি হতাম যে যদি দুদেশের শান্তিপ্রিয় মানুষের দাবি যতই সেটা ক্ষীণ হোক না কেন, দ্যাট ডাজ মেক সেন্স। লাহোরের রাস্তায় হাজার হাজার পাকিস্তানি নাগরিক শান্তির সপক্ষে মিছিল বার করেছেন। আমাদের কলকাতাতেও সোমবার শান্তির সপক্ষে যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে মৌলালি থেকে বিকেল 3টায় মিছিল বেরোবে। তাদের দাবিতে সাড়া দিয়ে যদি এই দুদেশের শাসকরা যুদ্ধবিরতিতে পৌঁছতেন তাহলে সেটা সম্মানের হতো। কিন্তু যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যতাতেও যদি এই যুদ্ধবিরতি এসে থাকে সেটা আপাত রিলিফ। এবার আমি বলবো যে যারা ওই মোদিকে শ্রীমতী গান্ধীর উচ্চতায় আশা করছিলেন তারা এবার ভেবে দেখুন, এই যুদ্ধে আমাদের যে লস হয়েছে, পাকিস্তানেরও লস হয়েছে, সীমান্তের যে পারেই মানুষ মারা যাক সেটা দুঃখের, তাতে আপনারা পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডে জড়িত কজন জঙ্গিকে খুঁজে পেয়েছেন? পাক অধিকৃত কাশ্মীর আপনারা ক ইঞ্চি দখল করতে পেরেছেন? আপনাদের এই করাচি দখল করা, ইসলামাবাদ দখল করা, লাহোরের পতন ঘটানো, বালুচিস্তান স্বাধীন করে দেওয়ার যে সংকল্প ঘোষিত হয়েছিল সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে? আপনার যদি হিসাব মেলাতে যান, নিজের মনকে বিবেককে চোখ না ঠেলে, তাহলে দেখবেন আপনার হাতে পেন্সিল ছাড়া কিছু অবশিষ্ট নেই। সুতরাং আমার মনে হয় যে আজকের ভূ রাজনৈতিক বাস্তবতাকে মাথায় রেখে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে, নিরীহ মানুষের উপর সন্ত্রাসবাদীদের নোংরা আক্রমণ এবং হত্যার বিরুদ্ধে যেমন আমাদের দেশের নিজস্ব যে নিরাপত্তা সেটাকে কঠোরভাবে বলবৎ রাখতে হবে, যাতে এতদিন বাদেও পুলওয়ামা ঘটনার সঙ্গে কে জড়িত ছিল, কারা জড়িত ছিল খুঁজে বার করা যায় না। 4 জন অপরাধী এলো, সন্ত্রাসবাদী এলো, তারা নিরীহ পর্যটকদের মারল এবং উধাও হয়ে গেল। এই সমস্ত ভোজবাজিকে বন্ধ করতে হবে। দেশের সাধারণ নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে হবে এবং সেটাকে টপ প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে। পৃথিবী বদলাচ্ছে, দুনিয়া বদলাচ্ছে, পারস্পরিক অর্থনৈতিক নির্ভরতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমরা যখন এখানে চীনা মাল বয়কট করবার জন্য
দেয়ালে দেয়ালে পোস্টারে পোস্টারে টি শার্টে হুঙ্কার দেখেছি, ঠিক সেই সময় আমরা দেখেছি যে চীন থেকে ভারতবর্ষে আমদানি করা যে মালের পরিমাণ সেটা বহুগুণ বেড়ে গিয়েছে। আমেরিকার সঙ্গে ভারতের যে ট্রেড যুদ্ধ, তার মধ্যেও আমরা দেখেছি যে ভারতবর্ষ থেকে প্রতি আর্থিক বছরে প্রায় 7,000 কোটি ডলারের মাল রপ্তানি হচ্ছে। যারা পাকিস্তানকে দেশ থেকে মুছে ফেলতে চান, তাদের অন্যতম গুরু ঠাকুর আমাদের সামরিক নিরাপত্তা অজিত দোভাল, তার ছেলের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে যে তার ছেলে একজন পাক নাগরিকের সঙ্গে ব্যবসার পার্টনারশিপে রয়েছে। সুতরাং এইটা যেখানে অবস্থা, সেখানে দুদেশের সাধারণ মানুষের রক্তের বিনিময়ে যুদ্ধের উন্মাদনা আমরা চাইব কিনা, আমরা টিকিয়ে রাখবো কিনা, অথবা আমরা সত্যিকারের যোগ্যতার সঙ্গে নিজের দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে দায়বদ্ধ থাকব, সেটা আমাদেরকে ঠিক করতে হবে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।